আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাইসান রাকিব, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করছি। সেই ধারাবাহিকতা আজকে সলভ করবো 2014-15 সেশনের কোশ্চেন। সো তোমরা বুঝতেই পারছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ কতটা গুরুত্বপূর্ণ। তোমরা ইতিমধ্যে মোটামুটি তোমাদের একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে 30 থেকে 40%, এমনকি আরও বেশি বলাও চলে, যে কোশ্চেন তোমাদেরকে হুবহু রিপিট হয়। এছাড়া পুরো কোশ্চেন প্যাটার্নটা কিন্তু ঘুরে ফিরে সেমই। প্রতি বছর তোমার এই প্যাটার্নটা সেমই থাকে। দেখবা যে প্রতি বছর যেই কোশ্চেনগুলো দেওয়া আছে আসছে বিগত সালে, ওই কোশ্চেনটা থেকে জাস্ট একটু ঘুরে ফিরে আসে। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে সি ইউনিটের জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কমার্সের শিক্ষার্থীদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা যে ধারাবাহিকতায় ভিডিওগুলো দেখতেছো, পাশাপাশি সলভ করতেছো, এটা অব্যাহত রাখো। ইনশাল্লাহ তোমাদের ডাবির প্রিপারেশন এই থেকে দেখবে 60-70% হয়ে যাবে। কারণ কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে পড়তে পারলে কোশ্চেন তোমরা ইতিমধ্যে অলরেডি নোট করে ফেলেছো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, প্রতি বছর কোন টপিক থেকে কোশ্চেন আসতেছে। সো এইটুকু যদি তোমরা করতে পারো, সেক্ষেত্রে মোটামুটি ওই গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো ক্লিয়ার, পাশাপাশি ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি ক্লিয়ার করে ফেলতে পারো, বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তাহলে 60-70% প্রিপারেশন তোমাদের ইজিলি হয়ে যাবে। সো আমরা আজকে সলভ করতেছি 2014-15 সেশনের। তো চলো শুরু করি। দেখো, প্রথমেই কোশ্চেন, অনপরিচিত আয় কি নির্দেশ করে? অনপরিচিত আয়টা কি এটা আমি আগে জানি। এই অনপরিচিত আয় হচ্ছে আমার একটা দায়। এখন এখানে আরও বিকল্প নাম দিতে পারো, যে অনপরিচিত আয়, এটা আরও তোমার অনর্জিত আয় লিখতে পারো, তারপর হচ্ছে ভাইয়া লিখতে পারো অগ্রিম লিখতে পারো, এগুলো কিন্তু সেমই। সো বিকল্প নামগুলা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। সো বিকল্প নামগুলো তুমি খুব গুরুত্ব সহকারে পড়বা, প্রত্যেকটা টার্মের ইংরেজি নাম থেকে শুরু করে এটার অল্টারনেটিভ নামগুলা। সো এটা খুবই ইম্পর্টেন্ট হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে। তো আমরা জানলাম এই অনপরিচিত আয় হচ্ছে তোমার দায়, তাহলে লেখছে আয়, চলতি আয়, দীর্ঘমেয়াদী দায়, তারপরে লেখছে চলতি সম্পদ। সো এখানে এই অনপরিচিত আয়টা নির্দেশ করে হচ্ছে দায়। তো দায়টা হবে ভাইয়া চলতি দায়, এখানে একটু অপশনে মিসিং আছে। অনপরিচিত আয় হচ্ছে তোমার দায়। ওকে, তাহলে গ নাম্বারটা আমরা সঠিক অ্যান্সার নিতে পারি, চলতি দায়। অনপরিচিত আয়টা কি আমাদের চলতি দায়। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে দেখো এটা আসছে হিসাব সমীকরণ থেকে কিছু কিছু চ্যাপ্টার, বিশেষ করে দেখো অবচয়, পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, তারপরে সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, হিসাব সমীকরণ, এই চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে। সো আসবেই। এই চ্যাপ্টারগুলো তোমরা সুন্দর করে নোট করে এই চ্যাপ্টারগুলোর একটু বেশি ফোকাস করবা। ওকে, তো দেখো এগুলো আমরা যে শর্টকাট টেকনিক তোমাদের অলরেডি অনেকগুলো দিয়েছি, এখানে আমরা 2 সেকেন্ডে বের করতে পারবো। দেখো সম্পত্তি হ্রাস পাইছে, দায় বৃদ্ধি পাইছে, দুইটা বিপরীত, একটা বাড়ছে একটা কমছে, তাহলে আমরা কী করবো? যোগ করবো। দেখো 80 আর 30 যোগ করলে কত হয়? 1,10,000, তাই না? 1,10,000 টাকা। এখন দেখো এই যে দায় বৃদ্ধি পাইলে মালিকানার সাথে অবশ্যই হ্রাস পাবে। সিম্পল, যে আমরা বলেছিলাম হ্রাস পাবে, এটা অনেকবার দেখাইছি, এই জন্য আজকে শর্টকাট দেখাই দিলাম। তাহলে 1,10,000 টাকা কী পারবে? হ্রাস পাবে। 1,10,000 টাকা কী পাবে? হ্রাস পাবে। ওকে, 1,10,000 টাকা হ্রাস পাবে। এই যে এইটা আমরা তোমাদের দেখাইছিলাম, A + L + OE এর যদি এক পাশে পরিবর্তন হয় তাহলে একটা বললে অবশ্যই একটা কমবে। তাহলে দেখো এখানে দায়টা বৃদ্ধি পাইছে, এটা বৃদ্ধি পাইছে, তাহলে মালিকানার সাথে অবশ্যই হ্রাস পাবে। সো এইভাবে আমরা প্রত্যেকটা অপশন সুন্দর করে ব্যাখ্যা করে শিখবো। এখন আমি তোমাদের প্রত্যেকটা অপশন সুন্দর করে ব্যাখ্যা করে দিতেছি, তারপর তোমরা মোটামুটি পুরো কনসেপ্টগুলো নিতে পারতেছো বা মনে রাখতে পারতেছো, তারপরে কিছু মিসিং থেকে যায়। এখন তোমার সামনে যদি একটা বই থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ইফেক্টিভ হয় তোমার জন্য, তুমি খুব ইজিলি এটা সুন্দরভাবে মনে রাখতে পারবা। একটু আমি কনসেপ্টগুলো বলতেছি, একটু ভুলে গেলে বই দেখলে তোমার হয়ে যাচ্ছে। সো পাশাপাশি আমাদের আই এডুকেশনের কোশ্চেন ব্যাংক পাওয়া যাচ্ছে। সো কালেক্ট আই এডুকেশন কোশ্চেন ব্যাংক, এবং কোশ্চেন ব্যাংক কালেক্ট করে তুমি প্রতিদিন একটা করে প্র্যাকটিস করো। যদি যখন প্র্যাকটিস শেষ হয়ে যাবে, রিভিশন দাও বারবার। তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো আইডেন্টিফাই করতে পারলে, এই ইম্পর্টেন্ট টপিকগুলো যদি এখন থেকে কনসেপ্ট ক্লিয়ার করো, ম্যাথমেটিক্যাল টার্মগুলো ক্লিয়ার করো, এইচএসসির জন্য এই কনসেপ্টগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি এইচএসসিতে ভালো করতে পারতেছো ভাইয়া, পাশাপাশি তোমার অ্যাডমিশনের জন্য অনেক আগায় থাকতে পারতেছে, অ্যাডমিশনের কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তুমি অ্যাডমিশনের দুমছে দেখবা যা করতেছে সব হয়ে যাইতেছে। প্রত্যেকটা টার্ম যদি ক্লিয়ার থাকে, হিসাব বিজ্ঞানের বেসিক, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও, ঘুরাই পেঁচায় যে ওই কোয়েশ্চেন করে কেউ আটকাতে পারবে না। সো ভাই কোশ্চেন ব্যাংকের কোনো বিকল্প নাই, কোশ্চেন ব্যাংক কালেক্ট করো। সো আই এডুকেশনের কোশ্চেন ব্যাংক খুব সুন্দর
সুন্দরভাবে আমি তোমাদের যেভাবে প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে দিচ্ছি যে কেন হইতেছে না এগুলা, সো ওটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে প্রত্যেকটা অপশনের, তুমি নিজে নিজে পড়লে বুঝতে পারবা। সো কোশ্চেন ব্যাংক কালেক্ট করো ভাই, কোশ্চেন ব্যাংক কালেক্ট করতে এডুকেশন এখানে নাম্বার দেওয়া আছে, পাশাপাশি তোমার এডুকেশন যে ফেসবুক পেজ আছে, পেজে তুমি নক দিয়ে কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে পারো ইজিলি। ওকে, তাহলে আমরা দেখো তারপরে কোশ্চেনটা দেখি যে নিচের কোনটি হিসাব চক্রের একটি ধাপ নয়। তো আমরা হিসাব চক্রের ধাপ মোটামুটি জানি কয়টা, 10টা। তার ভিতরে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, ঠিক আছে, রেও মিল, তারপরে কি আছে আর্থিক অবস্থার সমন্বয় দাখিলা, সমন্বিত মিল, আর্থিক অবস্থার বিবরণী, সমাপনী দাখিলা, সমাপনী পরবর্তী দাখিলা, এই তো। সো এগুলোর ভিতরে দেখো হিসাব চক্রের ধাপ 9 কোনটা। এখন এই যে যাচাইকরণ, এই যাচাইকরণ বা শনাক্তকরণ এটা কিন্তু হিসাব চক্রের ধাপ 9, ঠিক আছে। এই কোশ্চেনটা অনেকে একটু তোমাদের কনফিউশন, অনেকে পরিবেশন দেয়। এখানে পরিবেশন দ্বারা বোঝাচ্ছে যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার পর তুমি বহিস্থ ব্যবহারকারীদের যে আর্থিক তথ্য প্রদান করে এটাকে বোঝাচ্ছে। ওকে, সো এটা নিয়ে কনফিউশন হওয়া যাবে না। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে ধাপ 9, যাচাইকরণ বা শনাক্তকরণ। তারপরে কোশ্চেনটা আমরা দেখি ভাইয়া, দেখো এখানে তোমার দেওয়া আছে নিচে উল্লেখিত নীতি অনুসরণ করি বলে আমরা সম্ভাব্য দায়কে আর্থিক বিবরণী দেখাই। অলরেডি দেখো তোমরা এমনিতে ধরতে পারবে কোশ্চেনটা। দেখো আমরা মোটামুটি যা সলভ করলাম এতদিন কোশ্চেন ব্যাংক, এই যেই সম্ভাব্য দায় বা সম্পদ এটা অলরেডি 3 থেকে 4 বার আসছে পরীক্ষায়। সো এই কোশ্চেনগুলো রিপিট করে, তোমার একই কোশ্চেন বারবার রিপিট করে। ওকে, সো এই কোশ্চেনটা কি তোমার রিপিট করতেছে। ওকে, সো আমরা এটা মোটামুটি মুখস্থ আছে, সম্ভাব্য দায় বা সম্ভাব্য সম্পদকে আমরা আর্থিক অবস্থার বিরুদ্ধে প্রদর্শন করি কি অনুসারে, এই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কোথায় দেওয়া, ওমো নাম্বারে পূর্ণ প্রকাশ নীতি, এটা খুবই ইম্পর্টেন্ট। পূর্ণ প্রকাশ নীতিটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা বিগত অনেকবার আসতেছে। ওকে, সো এই পূর্ণ প্রকাশ নীতিতে তোমার কয়টা আইটেম আছে, কয়টা এন্ট্রি যায়, এটা তোমরা একটু ভালোভাবে পূর্ণ প্রকাশ নীতিটা নোট করে নিবা, খুব বেশি ইফেক্টিভ হবে তোমাদের জন্য। তারপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাবের মধ্যে সম্ভাব্য পরিবর্তন হবে। এখন বাকিতে যদি পণ্য ক্রয় করো তাহলে তোমার পক্ষটা কি হতেছে, যে ক্রয় হিসাব ডেবিট, তাই তো, ক্রয় হিসাব কি ডেবিট, ক্রয় হিসাব হচ্ছে ডেবিট তোমার। আর বাকিতে যেহেতু তাহলে কি হবে ভাইয়া, প্রদায়, এই প্রদায় হিসাব কি হয়ে যাবে তোমার, ক্রেডিট হয়ে যাবে। খুবই সিম্পল, তাই না? তার মানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর কি প্রদায় হিসাব বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখন দেখো ব্যয় বৃদ্ধি প্রদায় হিসাব বৃদ্ধি এখানে নাই, দেওয়া নাই অপশনে। তাহলে কি আমার অপশনে ভুল দেওয়া আছে? অবভিয়াসলি না। এখানে তুমি এটা মনে রাখতে হবে, এটা কি তোমার কালান্তিক মজুত পদ্ধতিতে না নিত্য ব্যবহৃত, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি। এখানে দেখছো আমরা করছি কোন পদ্ধতিতে, কালান্তিক, মিলতেছে না। ওকে, তাহলে আমি কি করবো এবার, অবহিত করব। অবহিত পদ্ধতিতে করলে এই ক্রয় সংক্রান্ত সব খরচ আমরা কি নামে লিখি, মজুত নামে লিখি। ওকে, তাহলে কি হয়ে যাবে, যদি অবহিত পদ্ধতিতে করি এটা অবিরত বা নিত্য পদ্ধতিতে করি, তাহলে মজুত হিসাব ডেবিট হচ্ছে, প্রদায় হিসাব কি হবে, ক্রেডিট হবে। তার মানে এই মজুতটাকে আমার একটা সম্পদ, মজুত কি হয়ে যাবে, সম্পদ বৃদ্ধি, আর ওখানে কি দায় বৃদ্ধি। দেখো সম্পদ এবং দায় বৃদ্ধি ক নম্বরে দেওয়া। তার মানে যদি কালান্তিক পদ্ধতিতে তুমি অপশন খুঁজে না পাও সঠিকটা, তাহলে তুমি কোনটা অ্যাপ্লাই করবা, নিত্য বা অবিরতটা, দেখবা হয়ে গেছে। ওকে, সো এই কোশ্চেনগুলো এভাবে ঘুরাই ফিরে একটু দেয়, যেহেতু অ্যাডমিশন তোমাকে একটু পরীক্ষা করবে, স্ট্যান্ডার্ড সহজ কোশ্চেনগুলো একটু ঘুরাই বেচাই দেয় যাতে তুমি একটু কনফিউশনে পড়ে যাও। সো এগুলো কোনো ব্যাপার না, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপর দেখো নিচের কোনটা অস্থায়ী হিসাব। ভাইয়া এই যে অস্থায়ী হিসাব সমাপনী দাখিলা, এটা কিন্তু আমরা মোটামুটি অনেকবার পাইলাম। সো সমাপনী দাখিলার কনসেপ্টটা খুবই সহজ এবং খুব ছোট, তুমি কনসেপ্টটা ক্লিয়ার করে নিলে এখান থেকে কোশ্চেন একটা পারবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার 100% আসবে। ওকে, সো এখানে দেখো সমাপনী দাখিলার ভিতরে আমরা কি করি, অস্থায়ী নামিক ব্যবস্থা এই সবগুলো বন্ধ করে দিই। তো এখানে দেখো এই যে নগদান, এটা একটা স্থায়ী হিসাব, মজুত পণ্যের স্থায়ী হিসাব, ব্যাংক একটা স্থায়ী হিসাব, পুঞ্জীভূত অবস্থা একটা স্থায়ী হিসাব, কিন্তু যে ভাড়া খরচ এটা একটা অস্থায়ী হিসাব। এটা কি আমরা যে হিসাবকাল আছে হিসাবকালে এই হিসাবটা বন্ধ করে দিই, মানে সকল প্রকার আয় ব্যয় বিপরীত ব্যয় উত্তোলন আর কি লভ্যাংশ, এগুলো আমরা বন্ধ করে দিই। ওকে, তাহলে ভাড়া হিসাবটা কি বন্ধ করে দিব, অস্থায়ী হিসাব এটা, কারণ এটা এক বছরে শেষ হয়ে যায়, এটা কি অস্থায়ী। আমাকে যদি কেউ আস্ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মূল মন্ত্র কি, তাহলে আমি কি বলবো বলো তো, অবশ্যই কোশ্চেন ব্যাংক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক থেকে প্রতি বছর প্রিভিয়াসের যে কোশ্চেন সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সের উপর থেকেই তারা কি করে কোশ্চেন করে। তার মানে অবশ্যই তোমাকে অ্যানালাইসিস করে খুঁজে বের করতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোশ্চেন
কোন প্যাটার্ন আসে, কোন সাবজেক্টের জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। আমরা যদি প্রিভিয়াস কয়েক বছরের কোশ্চেন দেখি তাহলে ইংরেজি, হিসাব বিজ্ঞান এই দুইটা সাবজেক্টের কোশ্চেন কিন্তু একদম সেম প্যাটার্নে প্রতি বছর রিপিট হচ্ছে, জাস্ট কিছু কোশ্চেন একটু আপডেট করে একটু ঘষামাজা করে নতুন করে দিচ্ছে। তো তোমাদের জন্য আমরা টার্গেট ডিওআইএসও ব্যাচে বিগত 10 বছরের কোশ্চেন একদম ফ্রিতে রেকর্ড তোমাদেরকে আমরা করে দিব। পাশাপাশি তোমাদের আলাদা করে বাজার থেকে কোশ্চেন ব্যাংক পারচেস করা লাগবে না, টাকাও খরচ করা লাগবে না। আমরা কোশ্চেন ব্যাংক পিডিএফ তোমাদেরকে বাসায় পাঠিয়ে দিব এবং সাথে কি থাকবে, রেকর্ড থাকবে। তার মানে তুমি নিজে ইজিলি হচ্ছে এই ভিডিওগুলো দেখলে ধরতে পারবা যে কোশ্চেন প্যাটার্ন কেমন, কোন সাবজেক্টের জন্য কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কিভাবে তোমার প্রিপারেশনটা শুরু করতে হবে। আমাদের টার্গেট ডিওআইএসও ব্যাচে যে টিচার প্যানেল প্রত্যেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স এবং প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমরা কমিটমেন্টে বিশ্বাসী। আমরা তোমাদের কথা দিচ্ছি তোমার একটি বিশ্ববিদ্যালয়ের চান্স হওয়ার আগ পর্যন্ত ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব। এখন দেখো আমাদের এই কোর্সে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট, স্পেশালি তোমার ইংরেজি, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফাইন্যান্স প্রত্যেকটার এমসিকিউর পাশাপাশি রিটেন ক্লাস থাকবে, যেটা তোমাকে কেউ দিবে না। তার মানে তোমার এমসিকিউ প্রিপারেশনের সাথে রিটেন প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। তার মানে ওভারঅল এত কিছু দিচ্ছি, কোর্স ফিটা কেমন হতে পারে? অনেক, তাই না? 15-20 হাজার না, আমাদের কোর্স ফি 6,800 টাকা, কিন্তু তুমি এখন ভর্তি হলে কিন্তু 3,399 টাকা অর্থাৎ 3,399 টাকা ভর্তি হতে পারবে। এখন দেখো অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, তার মানে তোমার জন্য আরও সুযোগ আছে, সেটা হচ্ছে 3টে ইনস্টলমেন্টে তুমি এই ফিটা পে করতে পারবা। এখানে 1,000 করে টাকা তুমি দিয়ে ভর্তি হতে পারবা। দেখো আমাদের শুধু এই যে আমি যা বললাম শুধু এই না, আমাদের এই কোর্সের সাথে আরও কি কি থাকছে দেখো। এই কোর্সে প্রথম 1,000 জনের জন্য যা যা গিফট থাকছে, অর্থাৎ তোমরা যারা আমাদের আইসিও ব্যাচ 1.0-তে প্রথম 100 জন ভর্তি হবা তাদের জন্য যা যা থাকছে আমরা একটু বলি। দেখো তোমাদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং পূর্ণাঙ্গ লেকচার শিট থাকবে। তার মানে এই লেকচার শিটগুলো পড়লে তোমার আলাদা করে আর কোনো বই কেনা লাগবে না। এবং এখানে আমরা লেকচার শিটগুলো প্রত্যেকেই যারা মেন্টর আছে যেই সাবজেক্টে তারা তৈরি করছে নিজ হাতে। তার মানে এই লেকচার শিট যারা তৈরি করছে তারাই হচ্ছে তোমাদের ক্লাস নেবেন। তার মানে তোমার লেকচার শিটটা কিন্তু একদম A to Z তুমি কমপ্লিট করতে পারবা আমাদের এই কোর্স থেকেই। তারপর দেখো আরও যা যা থাকবে, জিএসটি এবং আরই কোর্স সম্পূর্ণ ফ্রি থাকবে, অর্থাৎ তুমি টার্গেট ডিওআইএসও ব্যাচে ভর্তি হলে তোমার জন্য কিন্তু জিএসটি এবং আরই কোর্স এটা সম্পূর্ণ ফ্রি থাকবে, ঠিক আছে? তারপর দেখো প্রশ্ন ব্যাংক পিডিএফ, যেটা আগে বললাম যে তোমার আলাদা করে কোশ্চেন ব্যাংক কেনা লাগবে না, আমরা বিগত 10 বছরের কোশ্চেন তোমাকে বাসায় পাঠিয়ে দিব। ওকে, তারপরে এই বিগত 10 বছরের প্রশ্ন ব্যাংকের সাথে আমরা রেকর্ড ক্লাসটাও দিয়ে দিব, এটাও তোমার জন্য অনেক বেশি ইজি হবে। ওকে, তারপর দেখো ভোকাবুলারি বুক, মোস্ট ইম্পর্টেন্ট ফর সি ইউনিট স্টুডেন্ট। এখন দেখো বলতে পারো যে ভোকাবুলারি ছাড়া সি ইউনিটে ভাই চান্স পাওয়া একদম অসম্ভব। মেমোরাইজিং পার্ট তোমার অবশ্যই পড়তে হবে এবং এটার জন্য নির্দিষ্ট একটা বই লাগবে, যে বই থেকে তুমি প্রতিদিন কি করবা, পড়বা। এখন দেখো তোমার যদি হচ্ছে তুমি যদি চাও যে আমি 3 মাস পরে মেমোরাইজিং পার্টে বস হয়ে যাব, এটা কিন্তু কখনোই সম্ভব না। তার মানে অবশ্যই মেমোরাইজিং পার্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে প্র্যাকটিস করতে হবে, রিভিশন দিতে হবে। এখানে সি ইউনিটের ক্ষেত্রে যদি ইংরেজি তুমি 12-এর মধ্যে 5 মার্ক ইনশিওর করতে না পারো তাহলে কিন্তু ভাই চান্স পাওয়াটা কি অসম্ভব। কারণ তুমি অন্য সাবজেক্টে যদি অনেক ভালো করতে পারো তারপরে তোমার কি চলে আসবে, ফেল চলে আসবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো ডিউ টার্গেট বুক, এই টার্গেট বুকটা তোমার একটা তাবিজের মতো কাজ করবে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য কোন দিন কোন সাবজেক্ট কতটুকু পড়বা এটা কিন্তু টার্গেট ডিওআইএসও ব্যাচে তুমি লিখে রাখবা। এছাড়া আমরা যখন কাউন্সিলিং করব তখন ইজিলি বুঝতে পারবো যে তোমার কোথায় ল্যাকিংস আছে বা কোথায় এখন প্রবলেম আছে, এটা আমরা কিন্তু ইজিলি কাউন্সিলিং সময় বুঝতে পারবো। সো টার্গেট বুক, অর্থাৎ তোমার টার্গেট যদি থাকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো তাহলে অবশ্যই তোমার প্রিপারেশনটা কি গুছানো হতে হবে, তোমার প্রতিদিনের পড়ার রুটিনটা ঠিক থাকতে হবে। আর এই জন্য এই টার্গেট বুকটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। এবার আসি যে ভাই আমরা অনেক পড়লাম, অনেক রিভিশন দিলাম, আমাদের তো এক্সাম দিতে হবে, তাই না? সো এক্সাম দিতে হলে অবশ্যই তোমার কি দরকার, ওএমআর দরকার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওএমআর তো তোমাদেরকে পাঠাই দিব, তুমি বাসায় বসে বসে ওএমআর একদম প্র্যাকটিক্যাল এক্সাম দিতে পারবা। ওকে, সো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ রেগুলারলি তোমার এক্সাম দিতে হবে। তারপর দেখো আমরা হচ্ছে তোমাদের ওয়ান টু ওয়ান কাউন্সিলিং করবো, অর্থাৎ তুমি প্রত্যেকটা মেন্টরের সাথে, তুমি যদি চাও যে হ্যাঁ রাকিব ভাইয়ের সাথে কথা বলবো, আমার হিসাব বিজ্ঞানের প্রবলেম আছে, সেটাও পারবে। তোমাকে প্রত্যেকটা শিক্ষক সময় দিবে আলাদা করে, এবং আমরা হচ্ছে 1-to-1 কাউন্সিলিং, যেটা মানে সবার সাথে কি করব, বসবো। অ্যাডমিশনের টাইম সবচেয়ে ইম্পর্টেন্ট এই বিষয়টা, কারণ পড়াশোনা তো সবাই করে, সবাই 17 ঘন্টা 18 ঘন্টা পড়াশোনা করে, কিন্তু চান্স তো সবার হয় না। এই জন্য অবশ্যই
তোমাকে স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে এবং সঠিকভাবে কি করতে হবে, প্রিপারেশনটা গুছাতে হবে। সো এখন ভর্তি হলে তোমার যে সুযোগটা আছে 3,399 টাকায় ভর্তি হতে পারবে। সো দ্রুত ভর্তি হয়ে যাও, এবং যদি বেশি প্রবলেম থাকে ফাইন্যান্সিয়াল, তাহলে কিন্তু 1,000 টাকা দিয়েও কি ভর্তি হতে পারবে, পরবর্তীতে 1,000 করে 3,000 টাকা পে করতে পারবা। ওকে, সো এই যে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে আই এডুকেশনের হেল্প নাম্বার 01810103012, এই নাম্বারে কল করো, অথবা বিস্তারিত জানতে আই এডুকেশন পেজে ইনবক্স করো। খুব সহজ। এখন কিন্তু দেখো তোমাদের একদম প্রথম তোমাদের যতটা কঠিন মনে হয়েছে কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, হাই রে কত কঠিন কোশ্চেন, কিন্তু এখন তুমি দেখো তোমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে, তাই না? এখন তুমি প্রত্যেকটা কোশ্চেন সলভ করলে তোমার হচ্ছে সূত্র দেখা লাগবে না, তুমি খুব ইজিলি পারতেছো। এই জন্য বলা চলে যে তুমি যত বেশি প্র্যাকটিস করো তোমার কাছে তত বেশি সহজ হয়ে যাবে। সেটা সমন্বয় দাখিলা থেকে ভাইয়া বলবো আর কি, সমন্বয় দাখিলা থেকে রেগুলার তোমরা প্রত্যেকটা ইয়ারে কোশ্চেন পাইতেছো। সো এখানে দেখো 3 বছরের জন্য অগ্রিম প্রদত্ত বিমা দেওয়া আছে 3,000 টাকা। তাহলে 3 বছরের জন্য দেওয়া 3,000, 1 বছরের কত হবে 1,000। ভেরি সিম্পল, তাই তো? 1 বছর কত হবে 1,000। এখন দেখো আমি কালকে বলছিলাম যে অগ্রিম বিমা কি সম্পদ, যদি সম্পদ দেওয়া থাকে তাহলে জাবেদা হবে কিসের, ব্যয়ের। এটা বলছিলাম, জাবেদা হবে কিসের, ব্যয়ের। আবার যদি ব্যয় দেওয়া থাকে প্রশ্ন, জাবেদা হবে সম্পদের। তার মানে অগ্রিম বিমা কি আমার সম্পদ, জাবেদা দেবো কিসের, ব্যয়ের। এখন দেখো তো অগ্রিম বিমা সম্পদ যেহেতু ব্যয়ের জাবেদা দেবো, যেমন বিমা খরচ কত টাকা, টাকা দেবো কত 1,000 টাকা, বিমা খরচ হিসাব ডেবিট 1,000, জাবেদা হবে 1,000। এই 3,000-এর ঘরগুলো আমরা সব কেটে দিতে পারি, ঠিক আছে? এই যে আমরা 1,000 টাকা হয়েছে, তো বিমা খরচ হিসাব ডেবিট 1,000, আর অগ্রিম বিমা কি ক্রেডিট 1,000। কারণ এই যে খরচ 1,000 টাকা আমরা সমন্বয় করতেছি, তার মানে এই যে অগ্রিম বিমা আছে এখান থেকে কমে যাবে, তাহলে অগ্রিম বিমা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। ভেরি সিম্পল, খুব সহজ ভাই। যদি তুমি একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে যে খুব ইজিলি পারতেছো। এখন মনে হয় তোমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে কোশ্চেন ব্যাংক সলভ করা, তাই না? দেখো নিচের কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না। এখন তুমি দেখো এই যে বিক্রয় কমিশন, এটার সাথে নগদ অন্তর্ভুক্ত, অগ্রিম বিমা এটার সাথে নগদ আছে, বেতনের সাথে নগদ আছে, বেতন প্রদান করে নগদ কি হয়, ক্রেডিট হয়। তারপরে দেখো ভাড়ার সাথে কি আছে, নগদ আছে, কিন্তু অবচয়ের সাথে কি নগদ সম্পৃক্ত, এটার জন্য কি নগদ অর্থ ব্যয় হয়, হয় না। কারণ হচ্ছে তোমার যদি এটা জাবেদা দাও, অবচয় ব্যয় হিসাব বা অবচয় খরচ হিসাব কি হবে, ডেবিট হবে। হ্যাঁ, তারপর অবচয় ব্যয় বা খরচ হিসাব ডেবিট হবে, আর পুঞ্জীভূত অবচয়টা আমার কি হবে, ক্রেডিট হবে। তার মানে এখানে কি কোনো অবচয় নগদ আছে ভাই, নগদ আছে, নগদ নাই। সুতরাং নগদ অর্থ ব্যয় হবে না কিসের জন্য, অবচয়ের জন্য। নগদ অর্থ ব্যয় হবে না কিসের জন্য, অবচয়ের জন্য। খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলোই ভাই ঘুরাই ফিরে আসবে তোমাদের, ঠিক আছে? তারপর দেখো নিচের কোনটি অলিক, এই যে অলিক, মিথ্যা, ভুয়া, অলিক, মিথ্যা বা ভুয়া সম্পদ, এই যে বিকল্প নামগুলো মনে রাখবা, এগুলো করতে। এখানে একটা তোমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে যেটা, সেটা হচ্ছে তোমরা অস্পর্শনীয় সম্পদ, আরেকটা হচ্ছে অলিক বা ভুয়া সম্পদ। এটার ভিতরে একটু গোলমাল লেগে যায় তোমাদের। সো এখানে তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবা, সেটা হচ্ছে ভাই এই যে সুনাম, কপিরাইট, তারপর প্যাটেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার অলিক বা অস্পর্শনীয় সম্পদ। কিন্তু অগ্রিম ভাড়া এটা একটা সম্পদ। তাহলে বলছে অলিক বা মিথ্যা সম্পদ মানে শেয়ার মূল্যে ছাড়, শেয়ার মূল্যে ছাড়, শেয়ার বাট্টা এবং ঋণপত্রের বাট্টা, এগুলো হচ্ছে, এবং অবলেখকের কমিশন, এগুলো হচ্ছে কি তোমার অলিক বা মিথ্যা সম্পদ বা ভুয়া সম্পদ, একটা বললেই চলে। তারপর দেখো নিচের কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়। তোমরা জানো আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টা, একদম ধুমধারাক্কা মুখস্থ করে ফেলে, এক জায়গায় একটু লেখো, একটা কোয়েশ্চেন 1 মার্ক পেয়ে গেছো। মাত্র তোমার হচ্ছে সর্বোচ্চ নোট করতে 2 মিনিট লাগবে এখানে, আর একবার নোট করলে জীবনের জন্য তুমি প্রত্যেকটা বিষয়ে 1 মার্ক পেয়ে গেছো এখান থেকে। সো আর্থিক বিবরণী অংশ 5টা তোমরা জানো। প্রথমে আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, আর আর্থিক বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট বা টিকা। সো এই 5টি তোমরা মুখস্থ করে ফেলো। আর আরেকটা কাজ করবো, এখানে একটু বিকল্প নামগুলো একটু মনে রাখবা, তাহলেই হবে। আর ইংরেজি নামটাও যদি পারো এই টার্মগুলো, তাহলে সেটাও মনে রাখবা। তাহলে এখান থেকে ঘুরে পেছে যে ওই কোয়েশ্চেন দেয় কেউ আটকাতে পারো না। এই কম্প্রিহেনসিভ মানে কি, বিশদায়ী বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, শেয়ার হোল্ডারদের সত্ত্বের পরিবর্তন বিবরণী, মানে কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে এটা নগদ প্রবাহ বিবরণী। তবে বলছে কোনটা আর্থিক বিবরণীর অংশ নয়, কোনটা হবে মূল্য সংযোজন বিবরণী, এটা কিন্তু আর্থিক বিবরণীর কোনো অংশ নয়। ওকে, হিসাব রেওয়া মিলের সীমাবদ্ধতা বা রেওয়া মিলের ভুল থেকে এই কোয়েশ্চেনটা, হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ান স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত তাকে কি বলে? প্রাথমিক বই মানে কি, জাবেদা। অর্থাৎ জাবেদা থেকে তুমি যখন খতিয়ান স্থানান্তর করবা তখন যেই ভুলটা হবে ওই ভুলটাকে কি বলে বলো? সেটা হচ্ছে খতিয়ানভুক্তের ভুল। এই যে জাবেদা থেকে যদি খতিয়ান স্থানান্তরের সময় যে ভুল হয় খতিয়ানভুক্তের ভুল,
সো খতিয়ান ভুক্তির ভুলের তোমার হচ্ছে অল্টারনেটিভ নাম কি দিতে পারো, স্থানান্তরকরণের ভুল, খতিয়ান ভুক্তির ভুল একই কিন্তু। তাহলে দেখো কোথায় দেওয়া আছে এটা, খতিয়ান স্থানান্তরের ভুল বা বেদা খেলার ভুল। দেখো অল্টারনেটিভ নামগুলো এই জন্যই বলছি ইম্পর্টেন্ট, যে স্থানান্তরকরণের ভুল, খতিয়ান ভুক্তির ভুল বা বেদা খেলার ভুল, এটা কিন্তু সেমই। তাহলে কোনটা হবে, বেদা খেলার ভুল। প্রাথমিক বেমানি জাবেদা থেকে যখন খতিয়ান স্থানান্তর করবা তখন যেই ভুলটা হবে সেটা হচ্ছে বেদা খেলার ভুল, খতিয়ান ভুক্তির ভুল বা স্থানান্তরকরণের ভুল, সবগুলো কি সেমই কিন্তু। ওকে, তারপর যদি আমরা দেখি, এটা একদম বেসিক কোয়েশ্চেন তাই না। সাধারণত নিচের কোন হিসাব ডেবিট উদ্বৃত্ত থাকে? তোমরা জানো এই যে সম্পদ, ব্যয়, আরেকটা কি উত্তোলন, এই তিনটার স্বাভাবিক জের কি বলো তো? সবসময় স্বাভাবিক জের কি? ডেবিট, অলওয়েজ ডেবিট। এখানে বলে দিচ্ছি তোমার এই তিনটা সব সময় স্বাভাবিক জের ডেবিট, বাড়লে ডেবিট, কমলে কি ক্রেডিট। এখন আরেকটা আছে কি মূলধন, আরেকটা হচ্ছে দায়, সরি লেখাটা বুঝে নিবা, আরেকটা হচ্ছে কি আয়। এই তিনটা স্বাভাবিক যে সব সময় কি ক্রেডিট, বাড়লে ক্রেডিট আর কমলে কি ডেবিট। সো এইটুকু মনে রাখো, 1 মার্ক কনফার্ম। এই দেখো ছোটো ছোটো টার্মগুলো যদি তোমরা এখান থেকে নোট করতে পারো, এইচএসসি পাশাপাশি অ্যাডমিশন ভাই 2 জায়গায় তুমি ফাটাইতে পারবা, ঠিক আছে, 2 জায়গায় তুমি চমৎকার ভালো করতে পারবা। এইচএসসি অ্যাডমিশন 2 জায়গায় ভালো করতে পারবা। তাহলে দেখো ডেবিট কোনটা, এখানে মূলধন, এটা ক্রেডিট, মূলধন ব্যয় এটাও ক্রেডিট, এই যে দায়টাও ক্রেডিট। এখানে এই যে গ নাম্বার আছে সম্পদ মালিকের উত্তোলন আর কি খরচ, তাহলে সঠিক হবে গ নাম্বারটা। এই বিক্রয়টা হচ্ছে ক্রেডিট, তাহলে বলছে ডেবিট উদ্বৃত্ত কোনটা, গ। ক্লিয়ার? সো এই কনসেপ্টগুলো তোমরা নোট করবা, আজই নোট করবা। ফলাফল নিটায়, সো আমার মনে হচ্ছে যে এই 2014-15 সেশনের কোয়েশ্চেনটা তুলনামূলক অনেক ইজি ছিল আমার কাছে মনে হচ্ছে, কারণ কোয়েশ্চেনগুলো খুব বেসিক থেকে দিয়েছে এখানে দেখো। সো তারপর যদি আমরা দেখি যে ফলাফল নিটাই কখন হবে, দেখো যখন খরচ আয়ের চেয়ে বেশি, খরচটা আয়ের চেয়ে বেশি হলে কি ক্ষতি হবে, আয় খরচের চেয়ে বেশি, আয় যখন ব্যয়ের চাইতে বেশি হবে তখন কি তোমার নিটাই হবে বা লাভ হবে, তাই তো। তো বলছে নিটাই কখন হবে, আয়টা যখন খরচের চেয়ে বেশি হবে, আর সম্পদ এগুলো তো আয় ব্যয়ের সাথে কোনো সম্পৃক্ত না। ওকে, তাহলে গ নাম্বারটা আমার সঠিক হচ্ছে। তারপর যদি আমরা দেখি, দেখো নিচের কোনটি উক্তিটি সত্য নয়। দেখো এই কোশ্চেনটা তোমার কাছে মনে হচ্ছে যে এত 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 তথ্য দেওয়া, কিন্তু এই কোশ্চেনটা তোমার জন্য খুব সহজ, মাত্র তুমি 3-4 সেকেন্ডে বের করতে পারবা। দেখো এখানে নগদ প্রবাহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যকার, হ্যাঁ সময়ের মধ্যকার, এটা ঠিক আছে। তারপরে আমরা অ্যান্সারটা সঠিক অ্যান্সার একটু পরে নিব। লাভ লোকসান হিসাবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যকার, এটাও ঠিক আছে। তারপরে উত্তোলনে বিনিয়োগ লাভ লোকসান হিসেবে অন্তর্ভুক্ত নয়, এটাও ঠিক আছে। উত্তোলন বিনিয়োগ লাভ লোকসান অন্তর্ভুক্ত করো না, এটা মালিকানা সত্ত্বে করো। মালিকানা সত্ত্বে বিনিয়োগ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, তার মানে এটাও ঠিক আছে। তারপর আমরা দেখি উদ্বৃত্ত পত্র মানে আর্থিক অবস্থার বিবরণীটা একটি নির্দিষ্ট সময়ের মধ্যকার সম্পদ দায় মালিকানা সত্ত্বের প্রতিবন্ধ, যে সময়ের মধ্যকার, এটা কি রাইট? সময়ের মধ্যকার, এটা কি রাইট বলো? আমি এটা কিন্তু এর আগে অনেকবার আসছে, সেখানে দেখা দিছি। এই উদ্বৃত্ত পত্রটা তোমার তৈরি করা হয় নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য। ওকে, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য বা নির্দিষ্ট দিন বা তারিখের জন্য, এটা মনে রাখবে, এটা একটু ডিফারেন্স, এটা মনে রাখতে পারলে তারিখের জন্য। ক্লিয়ার সবাই? সো এটা কি আমার সঠিক নেই, এখানে সময় দেওয়া হবে কি সময় বিন্দু। এখন এই কোশ্চেনটা যদি আমরা দেখি, নিম্নোক্ত কোনটি একটি ব্যবসায়ের সর্বাধিক তরল সম্পদ হিসাবে বিবেচিত হয়? সবচেয়ে ভালো তরল সম্পদ কোনগুলো, অর্থাৎ যেগুলো ভাইয়া তোমার যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যায় সেটা তত ভালো তোমার তরল সম্পদ। যেমন নগদ টাকা, নগদে আছে, এটা সবচেয়ে ভালো তরল সম্পদ। তারপর ব্যাংকটা কি, ব্যাংকটাও নগদ টাকার মতোই প্রায়, নগদ টাকা রূপান্তর করতে সময় লাগে না। তারপর ব্যাংক, তারপর দেখো দেনাদার, হ্যাঁ এভাবে তোমার মনে রাখতে হবে। এভাবে যে সম্পদগুলো যত তাড়াতাড়ি নগদ টাকা রূপান্তর করা যায় সেটা তত ভালো তোমার কি সম্পদ, তরল সম্পদ। তো নিম্নোক্ত কোনটি ব্যবসার সর্বাধিক তরল সম্পদ হিসেবে বিবেচিত হয়? তো দেখো দেনাদার আছে, মজুত পণ্য আছে, শেয়ার বিনিয়োগ আছে, অগ্রিম কর আছে। এগুলোর ভিতরে বিবেচনা করলে যে ব্যাংক উদ্বৃত্তটা কি সবার আগে তুমি নগদ টাকা রূপান্তর করতে পারবা। নগদ টাকা ব্যাংক দুইটা অলমোস্ট সেম। ওকে, সো এই জন্য আমরা কোনটা নিতে পারি, ব্যাংক উদ্বৃত্ত। দেনাদার আগে কিন্তু ব্যাংক উদ্বৃত্তটা আমরা তরল সম্পদ ভালো হিসাবে ধরতে পারি। একটি ফার্মের নিট মুনাফা আছে ৬,০০০ টাকা, করের ৪৮ হলে কর পূর্ব মুনাফা কত? দেখো খুবই সিম্পল, কর যখন বাদ দিয়ে দিছে, এই কর বাদ দেওয়ার পর আমার নিট মুনাফা কত, ৬,০০০ টাকা।
৬,০০০ টাকা কি কর বাদ দেওয়ার পর। এখন করের হার কত ছিল 40, তার মানে ধরো 100 যদি থাকে মোট মুনাফা, এটা ধরো মোট মুনাফা ছিল, এটা ধরো মোট মুনাফা ছিল 100 থেকে আমি কর বাদ দিয়েছি কত 40, তাহলে আমার থাকে কত 60। তার মানে এই যে আমি নিট মুনাফা কর বাদ দেওয়ার পর টাকাটা পাইছি এটা কত 60, 60টা ভাগ করো কত হয় 1000। এখন কর পূর্ববর্তী কত ছিল আমার 100 ছিল না টোটাল, তাহলে আমি 100 তে গুণ করে দিই কত হয় 10,000, তাই তো। তাহলে কর পূর্ববর্তী মোট মুনাফা কত ছিল 10,000 টাকা, খুবই সিম্পল। ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কী করা হয়, এই যে ছোটো ছোটো টার্মগুলো আছে না ভাই, এই টার্মগুলো তুমি খুব সুন্দর করে বুঝে নিবা ব্যাংক সমন্বয় বিবরণীতে, কারণ এটা বুঝতে পারলে তুমি খুব সহজেই ব্যাংক সমন্বয় বিবরণী সলভ করতে পারবা। ওকে, টার্মগুলো না বুঝলে ব্যাংক সমন্বয় বিবরণী পারবা না। দেখো ডিপোজিট ইন ট্রানজিট, এখানে কাজ করা হচ্ছে আমানতকারী। আমানতকারী কী করছে, দেনাদারের কাছ থেকে টাকা পাইছে, দেনাদারের কাছ থেকে টাকা পেয়ে সে কী করছে তার হিসাবে যোগ করে দিছে, কিন্তু ব্যাংক এখনও কোনো কাজ করে নাই। তোমার এখানে বুঝতে হবে কোন পক্ষ কাজ করছে, কোন পক্ষ কাজ করছে, আমানতকারী কী করছে তার ব্যাংক হিসাবে যোগ করছে, তো আমানতকারী যোগ করছে, ব্যাংক এখনও কোনো কাজ করে, ব্যাংকের কী করা লাগবে যোগ করা লাগবে। তার মানে এটা কাজ হবে কোথায় ব্যাংকে, বুক ব্যালেন্স হবে না, বুক ব্যালেন্স হবে না কারণ আমানতকারী অলরেডি কাজ করছে, নগদান বই হবে না, তাহলে হবে কোথায় ব্যাংক। আমরা দেখছো 3টা অপশন কেটে দিলাম, এখন হবে কোনটা ব্যাংক। ব্যাংকের সাথে কি করবো, আমানতকারী যোগ করছে, তোমারও যোগ করতে হবে, এই যে গ নম্বরে আছে ব্যাংক ব্যালেন্সের সাথে যোগ করতে হবে, এটা দিচ্ছে বিয়োগ, তার মানে এটা হবে না। কনসেপ্ট ক্লিয়ার থাকলে হিসাব বিজ্ঞানে কেউ তোমাকে আটকাতে পারবে না। মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়টা কি ভাই, খুবই সিম্পল একটা সূত্র। উৎপাদন ব্যয় হিসাব নিকাশের এই চ্যাপ্টারের একটা বেসিক সূত্র হচ্ছে মুখ্য ব্যয়, কারখানা উপরিব্যয়, মোট ব্যয়, এগুলো মনে রাখবা। সো এখানে কাঁচামাল ব্যয়, কাঁচামাল ব্যয়, প্রত্যক্ষ মজুরি ব্যয়, অন্যান্য প্রত্যক্ষ খরচ, এগুলো সব হচ্ছে তোমার মুখ্য ব্যয়, ঠিক আছে। সো এগুলো মিলে আমার কি হয় মুখ্য ব্যয় হয়। যদি প্রারম্ভিক মজুদ এত টাকা হয়, অনেক তথ্য দেওয়া, তাহলে বিক্রিত পণ্যের খরচ কত, অর্থাৎ বিক্রিত পণ্যের খরচ কত মানে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হবে। সো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বলো, পণ্যের ক্রয় বিক্রয় চ্যাপ্টারটা অনেক 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 ম্যাথ সলভ করেছি, এখন আর সূত্র সবার মুখস্থ হয়ে গেছে আশা করি। সো এখানে আমরা প্রথমেই কী বের করব, এই চ্যাপ্টারের তোমার বেসিকটা কি, এই চ্যাপ্টারের বেসিক হচ্ছে তোমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা আমরা বের করব। দেখো প্রারম্ভিক মজুদ পণ্য কত দেওয়া 60,000 টাকা দেওয়া আছে, তারপর দেখো ভাইয়া ক্রয়ের সাথে খরচ টরচ আছে, তারপরে আমরা নিট ক্রয় বের করব। আনুষঙ্গিক আমরা এখন দেখো 30,000 টাকা দেওয়া আছে ক্রয়, এটার সাথে আনুষঙ্গিক কি আছে অন্তঃপরিবহন আছে 6,000, তাহলে এটা কত হবে, সরি এখানে একটা শূন্য ভুল আছে ভাই, এখানে 3 লাখ টাকা হবে, ঠিক আছে 3 লাখ টাকা হবে তোমার ক্রয়। তারপর দেখো ক্রয় ফেরত আছে কত 8,000, ঠিক আছে ক্রয় ফেরত দেওয়া আছে 8,000 টাকা। সো আমার তোমার এখানে হচ্ছে যদি এখন আমি এই 3 লাখ থেকে 3 লাখ 6 আর 8 বাদ দিই তাহলে কত হয় 2,98,000, তার মানে আমার কৃত পণ্যের ব্যয় কত হচ্ছে 2,98,000। এখন আমার প্রারম্ভিক মজুদ ছিল 60,000 টাকা, 2,98,000 টাকা কী হয়েছে 2,98,000 টাকা আমার বের করছি আমরা কৃত পণ্যের ব্যয়, তার মানে প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা কী পাবো 3,58,000, এটা হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমি অধ্যায়ের বেসিক পেয়ে গেলাম বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন এই যে সমাপনী মজুদ পণ্য আছে কত দেখো 50,000 টাকা সমাপনী মজুদ পণ্য যদি আমি বাদ দেই, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুদ বাদ দিলে এই 3,08,000 টাকা, এটা হচ্ছে কি আমার বিক্রিত পণ্যের ব্যয় বা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের খরচ একই কিন্তু 3,08,000 টাকা। খুবই সিম্পল, আমরা প্রথমে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করছি, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমি কি করছি কৃত পণ্যের ব্যয় যোগ করছি। কৃত পণ্যের ব্যয় মানে কি ক্রয়ের সাথে আনুষঙ্গিক ফেরত বাট্টা থাকলে এগুলো বাদ দেওয়ার পর যে নিট ক্রয় পাবো এটা হচ্ছে কৃত পণ্যের ব্যয়। 2,98,000 পেয়েছিলাম। সো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়েছি 3,58,000, এটা থেকে 50,000 টাকা আমি কী বাদ দিচ্ছি সমাপনী মজুদ পণ্য, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমি পেয়ে গেছি। খুবই সিম্পল। নিট বিক্রয় মোট মুনাফার পরিমাণ 30,000 টাকা। যারা এই বছর পরীক্ষা দিয়েছ অর্থাৎ 2022-23 সেশনে তাদের এই কোয়েশ্চেনটা হুবহু রিপিট হয়েছে। কী ভাবছো কোয়েশ্চেন রিপিট হয় না? কোয়েশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয় ভাই, হুবহু রিপিট হয়। বিশেষ করে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রচুর রিপিট হয় ভাই, প্রচুর, তুমি নিজে বুঝতে পারবা। সো দেখো ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, বা এখানে এই যে সূত্রটা আছে না এটা তোমরা কখনো মুখস্থ করবে না। এই মুনাফার হারের সূত্র একটাই, বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, উপরে মুনাফা নিচে ক্রয় মূল্য,
যদি বলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, উপরে মুনাফা নিচে কি বিক্রয় মূল্য। যদি বলে সম্পদের উপর মুনাফার হার কত, উপরে মুনাফা নিচে সম্পদ। সো সিম্পল, উপরে কি হবে মুনাফা, মুনাফা কত দেওয়া 6000। এখন কিসের উপরে মুনাফা, ক্রয় মূল্যের উপর। তাহলে দেখো আমার ক্রয় মূল্য দেওয়া নাই, দেওয়া আছে কি বিক্রয়। প্রবলেম আছে। আমরা এই যে বিক্রয় থেকে যদি মুনাফা বাদ দেই 6000 টাকা, তাহলে এই যে 24000 টাকা পাইলাম, এটা কি ক্রয় মূল্য। বিক্রয় থেকে মুনাফা গেলে কি বের হয়, ক্রয় মূল্য। সিম্পলি আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম 24000 টাকা। এখন 100 দিয়ে আমি গুণ করে দিই, তাহলে তো মুনাফার হার বের হয়ে যায়। দেখো 6 × 6 4 × 6 24, 4 দিয়ে এটার ভাগ করে কত 25, অর্থাৎ 4 × 25 100। তার মানে কত পার্সেন্ট হচ্ছে 25%। কি বুঝলা, খুবই সহজ কিন্তু মুনাফার হার বের করা খুব সহজ। ওকে, তোমরা খুব সিম্পলি এটা বের করতে পারবা। ABC একটি অংশীদারি কারবারের অংশীদার। দেখো এর মূলধন এত অনেক কিছু দেওয়া আছে। ব্যবসায় 2,10,000 টাকা লাভ হলে বছর শেষে সি এর মোট কত টাকা পাবে। এখন দেখো আমরা নিট মুনাফা প্রথম দেখবো, কোশ্চেনে দেওয়া থাকবে। তো নিট মুনাফা দেওয়া আছে তোমার 2,10,000, এটা থেকে আমরা স্বাভাবিকভাবে খরচগুলো বাদ দিব, মানে মূলধনের সুদ বা বেতন থাকলে এটা বাদ দিব। দেখো সি ব্যবসা পরিচালনা করে 60,000 টাকা বেতন পায়, তার মানে খরচটা আমি বাদ দিয়ে দেই। আর কি খরচ আছে, মূলধনের সুদ আছে নাই। তার মানে এখানে আমার টাকা কত থাকে, 60,000 টাকা খরচ বাদ দিলে 1,50,000। এখন এই 1,50,000 টাকা এটা হচ্ছে আমার কি বন্টনযোগ্য মুনাফা। এখন দেখো ABC, এই যে ABOC এই তিনটা অংশীদার, এখানে কিন্তু বলে দেওয়া নাই যে কে কত পার্সেন্ট বা কত অনুপাতে মুনাফা পাবে। যদি বলে দেওয়া না থাকে তাহলে কি সমান হারে মুনাফা বন্টন করতে হয়। তার মানে এই যে 1,50,000 টাকা, এটা আমি কি করব, সমান হারে তিনজনের ভিতরে বন্টন করে দিব। দেখো তিনজনের ভিতরে বন্টন করলে একজন কত টাকা করে পাবে, 50,000 টাকা। কত টাকা পাচ্ছে, 50। ঠিক আছে, তাহলে দেখো বলছে স্পেসিফিকভাবে যে সি কত টাকা পাবে। বেসিক্যালি সি কত টাকা পাবে। এখন দেখো সি মুনাফা পাইতেছে 50,000 টাকা। কত টাকা, 50,000 টাকা মুনাফা পাচ্ছে। আবার আলাদাভাবে সে বেতন পায় কত টাকা করে, সি 60,000 টাকা করে। তার মানে 1,10,000 টাকা। সি টোটাল কত টাকা পাইতেছে, 1,10,000। সি কত টাকা পাচ্ছে, 1,10,000। কোথায় দেওয়া আছে, গ নম্বর অপশনে দেওয়া আছে। ওকে, সো প্র্যাকটিস করো, দেখবা। আর 2014-15 সেশনে যারা পরীক্ষা দিয়েছে তারা খুবই ভাগ্যবান। কোশ্চেনগুলো খুবই সহজ ছিল এই সেশনের। ওকে, সো দেখো এখানে বলছে দ্বিতীয় বছর অবচয় কত এবং পদ্ধতিটা কি, দেখো ক্রমহ্রাসমান। এখানে ক্রমহ্রাসমান পদ্ধতি হবে। ঠিক আছে, ক্রমহ্রাসমান পদ্ধতি দ্বিতীয় বছর অবচয় খুবই সিম্পল। দেখো ক্রয় মূল্যটা আমরা বের করে ফেলি, 5 লাখ টাকা দেওয়া আছে। তারপর দেখো পরিবহন খরচ। আমি কি বলছি যে একটা স্থায়ী সম্পদ, এটা ব্যবহার উপযোগী করতে এটার সাথে আনুষঙ্গিক যা খরচ হবে সবকে আমার মূলধন জাতীয়। সংস্থাপন ব্যয় আছে 20,000। আর কি কিছু আছে, দেওয়া নাই কে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অবশিষ্ট মূল্য, ভগ্নাবশেষ মূল্য, এটা কি করা হয় না, এটা কিন্তু বিবেচনা করা হয় না। কোন পদ্ধতিতে বিবেচনা করা হয় না, এটা হচ্ছে ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে। ওকে, এটা তোমার এমসিকিউতে আসতে পারে। তাহলে টাকা হচ্ছে 5,70,000। খুবই সিম্পল। এখন 5,70,000 টাকা দেখো মুনাফার হারও দেওয়া আছে মনে হয়, মেবি দেওয়া আছে, দেওয়া নাই। খুবই সিম্পল, তুমি 100%কে কী করবা, আয়স্কেল দ্বারা ভাগ করবা। আয়স্কেল কত, 4 × 2 গুণ করবা, তাহলেই হয়ে যাবে অবচয়ের হার। 4 × 25 100, 25 দ্বিগুণ কত, 50। তার মানে 50% হচ্ছে তোমার মুনাফার হার। তাহলে 5,70,000 টাকার 50% কত, 2,85,000, তাই তো, 2,85,000। এখন বলছে হচ্ছে দ্বিতীয় বছর, তাহলে প্রথম বছর অবচয় পাইলাম আমরা কত, 2,85,000। এখন দেখো আমরা এই ক্রয় মূল্য থেকে ওই যে অবচয়টা বাদ দেবো 2,85,000, তাহলে দ্বিতীয় বছরে আবার কি পাবো, বই মূল্য। এই দ্বিতীয় বছরের বই মূল্যের উপর আবার 50% আমরা কি করবো, অবচয় ধার্য করবো। করলে কত, 1,42,500, তাই তো। তাহলে কত হচ্ছে, 1,42,500। এটা হচ্ছে আমার দ্বিতীয় বছরের অবচয়। এভাবে যাবে, অর্থাৎ ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে ক্রমহ্রাসমান, অর্থাৎ ক্রম আকারে আস্তে 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 কী করবে, কমে যাবে। ঠিক আছে, সে 1,42,500। আগুনে বিনষ্ট মজুদ পণ্য 10,000 টাকা সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্তি ছিল না। বীমা কোম্পানি 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এই যে 60% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে, তা আয় বিবরণীতে কত টাকা খরচ হিসাবে দেখাতে হবে। সো তুমি এখানে দেখো ভাইয়া, এখানে তোমার আগুনে বিনষ্ট পণ্য ছিল কত, 10,000। কত টাকা, 10,000 টাকা। এখন 60% বীমা কোম্পানি দিব, 10,000 টাকা 60% কত, 6,000। তোমার ক্ষতি হয়েছে কত, 10। এখান থেকে 6,000 টাকা কে বীমা কোম্পানি দিয়ে দিচ্ছে, তার মানে ক্ষতি কত টাকা থাকে, 4,000 টাকা।
ভেরি সিম্পল। ওকে, তাহলে এই বাবদ আয় বিবৃতি কত টাকা খরচ হিসাবে দেখাতে হবে? 4000 টাকা। দেখো ক নম্বরে 4000 টাকা দেওয়া আছে ম্যাথগুলো। তারপর আমরা দেখি যে বোনাস শেয়ার হিসাবে লভ্যাংশ প্রদান করা হলে, দেখো বোনাস শেয়ার নিয়েও আমরা মোটামুটি এই পর্যন্ত 3-4টা ইয়ারে আমরা এই বোনাস শেয়ার এটা পেয়েছি। সো তোমরা মোটামুটি জানো যে বোনাস শেয়ারটা কি ভাইয়া, এটা লভ্যাংশ হিসাবে প্রদান করা হলে কী হবে। দেখো বোনাস শেয়ারটা ঘোষণা করা হয় সংগৃহীত মুনাফা বা জমাকৃত মুনাফার দিকে। তাহলে এই যে সংগৃহীত বা জমাকৃত মুনাফা একটা লিখলেই হয়, এটা আমার কি হচ্ছে, হ্রাস পাইতেছে। সংগৃহীত আয়টা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। হ্রাস পাইলে কি আমার ডেবিট হয়ে যাবে, তার মানে ওই আমার কি হচ্ছে, হ্রাস পেয়ে ডেবিট হয়ে যাচ্ছে। আবার এই যে বোনাস হিসাবে ঘোষণা করছে, এখানে কি হচ্ছে, শেয়ার মূলধন বৃদ্ধি পাচ্ছে। শেয়ার মূলধন দেওয়া কি তোমার একটা মালিকানা সত্ত্ব, তাই না? তাহলে এটা বাড়লে কি, ক্রেডিট। শেয়ার মূলধন বাড়লে কি, ক্রেডিট। তার মানে এখানে ওই আবার কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস। তার মানে এই যে মালিকানা সত্ত্ব উপাদান একবার বাড়ছে একবার কমছে, সুতরাং মালিকানা সত্ত্বটা কি, অপরিবর্তিত, সমান রয়েছে। সো এখানে দেখো শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পাবে, সত্ত্ব হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব সম্পদ বৃদ্ধি পাবে, তারপর অপশন আছে দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এবং লাস্টে আছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব পরিবর্তন হবে না। এই যে দেখো ধরো 10,000 টাকা একবার কমছে, আবার 10,000 টাকা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে কি থাকলো, জিরো থাকলো। সো শেয়ার হোল্ডারদের সত্ত্বে কোনো পরিবর্তন হবে না। এখানে কোম্পানি ব্যবসার ক্ষেত্রে আমরা কিন্তু কি নেই, শেয়ার হোল্ডারের সত্ত্ব বা অ্যাসি, এখানে কিন্তু মালিকানা সত্ত্ব আমরা বলবো না, বা অনেক সময় বললেও প্রবলেম নেই। শেয়ার হোল্ডার ইকুইটি মানে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, তার মানে শেয়ার হোল্ডারদের সত্ত্বে কোনো পরিবর্তন হবে না। যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল তাদেরকে কি বলা হয়? খুব সিম্পল কোয়েশ্চেন। উৎপাদন বা প্রোডাকশন এটা বৃদ্ধি বা হ্রাসের সাথে, অর্থাৎ উৎপাদন পরিমাণ বাড়া বা কমার সাথে যে ব্যয়টা সম্পৃক্ত, সেটাকে আমরা কি বলবো? পরিবর্তনশীল ব্যয়। কারণ উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে যে ব্যয়টা কি করে, ওঠানামা করে, বাড়ে বা কমে, সেটা কি পরিবর্তনশীল ব্যয়। কারণ স্থায়ী ব্যয় যেটা, এটা তো একদম ফিক্স থাকে, 40-50 যেই টাকাটাই থাকুক, কাঁচামাল ব্যয়, একক ব্যয়, এগুলা। সো পরিবর্তনশীল ব্যয়টা আমার কি থাকে, এটা হচ্ছে কি হয়, পরিবর্তন হয় উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে। এই ছিল আমাদের 2014-15 সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক। সো হোপফুলি তোমাদের এই কোশ্চেনটা অন্যান্য বছরের তুলনায় আমার কাছে অনেক সহজ লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবা। আর যে বিষয়টা হচ্ছে, তোমরা রেগুলারলি কোশ্চেন ব্যাংকটা করো, প্র্যাকটিস করো, বারবার রিভিশন দাও। একবার যদি হয়ে যায় রিভিশন দাও। ওকে, রিভিশন দিলে ইনশাল্লাহ কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার হবে। পরীক্ষার সময় সবচেয়ে বেশি ভুল হয়, তুমি পারা সত্ত্বেও সবচেয়ে বেশি ভুল করো রিভিশনের অভাবে। সো বারবার রিভিশন দিতে হবে। যে কোনো একটা কনসেপ্ট পড়লে ওটা 2-3 বার রিভিশন দেবে, তাহলে দেখবে আর ভুল হবে না। সো তোমরা বুঝতে পারছো কোশ্চেন ব্যাংকটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এতদিনে মোটামুটি তোমাদের একটা আইডিয়া জেনারেট হয়ে গেছে যে অনেক বেশি কোশ্চেন রিপিট হয়, পাশাপাশি তোমার কোশ্চেন প্যাটার্নটা প্রায় সেম থাকে। বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে বিগত 2 বছর যাবত তোমাদের বিশেষ করে ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে মেমোরাইজিং পার্টটা হুবহু তোমাদের বিগত সাল থেকে রিপিট হইতেছে, একদম হুবহু। সো বুঝতেই পারছো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস খুব বেশি ইম্পর্ট্যান্ট। সো রেগুলার অ্যানালাইসিস করো। কোশ্চেন ব্যাংক যদি না থাকে, সো কালেক্ট আই এডুকেশন কোশ্চেন ব্যাংক, আজই কালেক্ট করো। কোশ্চেন ব্যাংক না থাকলে কিন্তু তোমরা এখান থেকে ক্লাস করে যদি সামনে যদি প্র্যাকটিস না করতে পারো, রিভিশন না দিতে পারো, তাহলে কিন্তু হবে না। সো কোশ্চেন ব্যাংক থাকবে, ক্লাস করবা, যে কনসেপ্টটা না বুঝতে পারো আমাদের ক্লাসগুলো দেখবা, তাহলে হয়ে যাবে। সো রেগুলার ভিডিও দেখো এবং রেগুলার কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো। এইচএসসি পরীক্ষার আগে ইনশাল্লাহ এটা তোমাদের জন্য বেস্ট হবে। ওকে।